প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। আজকে জীববিজ্ঞান বিষয়ে অনলাইনের প্রথম ক্লাস থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি প্রভাষক শেখ কামাল উদ্দিন, জীববিজ্ঞান বিভাগ, রাজধানী মাগুরা ইউনাইটেড ডিগ্রি কলেজ, অভয়নগর, যশোর। প্রিয় শিক্ষার্থীরা, জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 1 থেকে আমি তোমাদের যে পাঠ শিরোনামটি আজকে নির্ধারণ করেছি সেটি হচ্ছে কোষ ও এর গঠন। একটি সংক্ষিপ্ত এবং সাধারণ আলোচনার মধ্য দিয়ে তোমরা কোষ ও এর গঠন সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারবে। আমি আশা করছি তোমরা এই ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তাহলে শুরু করা যাক আজকের পাঠ শিরোনামটি থেকে আমাদের এই প্রথম ক্লাস। কোষ ও এর গঠন। কোষ কি? প্রশ্নটি সহজ, কিন্তু এর উত্তরটি, এই সহজ উত্তরগুলো পেতেও বিজ্ঞানীদের সময় লেগে গিয়েছিল প্রায় 300টি বছর। যা হোক, কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। যদি অন্য কথাই বলি, জীবনের মৌলিক একক হল কোষ। কেউ কেউ বলে থাকেন কোষ হচ্ছে বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একটি একক জীবৎ সত্তা। কোষের সংখ্যাটিকে আরেকটু যদি আমরা বিস্তারিত করি, তাহলে তোমরা বলতে পারো একটি অর্ধবেদ্ধ ঝিল্লি দ্বারা বেষ্টিত, নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত, আত্মপ্রজননশীল, পূর্বতন কোষ হতে সৃষ্ট জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। আশা করি এই সংজ্ঞাটি তোমাদের মনে থাকবে। এবার কোষের বৈশিষ্ট্য। একটি আদর্শ কোষ হতে গেলে কতগুলো বৈশিষ্ট্য থাকা বাঞ্ছনীয়। কোষ পূর্বতন কোনো কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্টি এবং আত্মপ্রজনশীল। কোষ সুনিয়ন্ত্রিত ভাবে বেড়ে উঠতে পারে। কোষ পরিবেশের বিভিন্ন উদ্দীপনায় এবং উত্তেজনায় সাড়া দিতে পারে। কোষ হতে গেলে কোষের আরো একটি অনন্য বৈশিষ্ট্য, সেটি হচ্ছে কালের পরিক্রমণায় কোষ অভিযোজিত, পরিবর্তিত এবং রূপান্তরিত হতে পারে। কোষ বংশগতির মূল ধারক বাহক, অর্থাৎ বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একটি একক সত্তা। কোষ হতে গেলে কোষের অভ্যন্তরস্থ কাঁচামাল সংগৃহীত থাকতে হবে। এই কাঁচামালকে ব্যবহার করে কোষ সংশ্লেষণ ঘটাতে পারে, যেমন কোষ প্রোটিন সংশ্লেষণ ঘটায়। কোষের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে জৈবিক কার্য সম্পাদনের জন্য কোষ জীবদেহের অভ্যন্তরে হোমোস্ট্যাটিক অবস্থাটি বজায় রাখতে পারে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে একটি আদর্শ কোষের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার কোষ আবিষ্কার। কোষ আবিষ্কারের ঘটনা একটি সুদীর্ঘ ইতিহাস। এটিকে এই ক্ষুদ্র পরিসর অল্প সময়ে বলে বা লিখে বা আলোচনা করে শেষ করা যাবে না। তোমাদের কাছে ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে কিছু তথ্য বলতে চাই। 1558 থেকে 1931, 1558 খ্রিস্টাব্দের থেকে কিছু কিছু বিজ্ঞানী কোষ নিয়ে জল্পনা কল্পনা গবেষণা শুরু করেছিল। তারপর কোষের মূল গবেষণাটি শুরু হয়েছিল 1658 সাল থেকে
বিজ্ঞানী জেসনারের মধ্য দিয়ে। জেসনার প্রতিষ্ঠা জগতের কিছু জীবদেরকে প্রস্তুচ্ছেদ করে মাইক্রোস্কোপের নিচেই রেখে দেখেছিলেন কিছু বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোকে বলেছিলেন তিনি ফোরামিনিফেরা। এরপর জে জেনসেন এবং জেড জেনসেন নামক দুই ভাই, এই বিজ্ঞানীদ্বয় ফিলি এবং কীটপতঙ্গের কিছু প্রস্তুচ্ছেদ করে কোষ সম্পর্কে কিছু তথ্য দিয়েছিলেন। তারপর গ্যালিলি কীটপতঙ্গের চোখের গঠনের প্রস্তুচ্ছেদ করে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখেন এবং কোষের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলেন। অতঃপর এম মালপিজি সম্ভবত 1658 থেকে 65 কাছাকাছি সময়ে কিছু প্রাণীকলা প্রস্তুচ্ছেদ করেছিলেন এবং অনুবীক্ষণ যন্ত্রের নিচে তিনি দেখেছিলেন এই কলাগুলো কতগুলো এককের সমন্বয়ে গঠিত। এই এককগুলোকে তিনি তখন নাম দিয়েছিলেন ইউট্রিকল। সম্ভবত এই ইউট্রিকলটি ছিল কোষ। এরপর 1665 সালে ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক 30 গুণ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন একটি মাইক্রোস্কোপ আবিষ্কার করলেন এবং তার নিজস্ব তৈরি মাইক্রোস্কোপের নিচে বোতলের কর্কের ছিপির প্রস্তুচ্ছেদ পর্যবেক্ষণ করে তিনি দেখলেন কতগুলো মৌচাকের মতো প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠকে তিনি নাম দিলেন সেল। ল্যাটিন সেলুলা থেকে অর্থাৎ ক্ষুদ্র প্রকোষ্ঠ থেকে সেল শব্দটির উৎপত্তি হয়েছিল। বিজ্ঞানী রবার্ট হুককে এ কারণে কোষ আবিষ্কারক বলা হয়। তিনি শুধু কোষের আবিষ্কারক নয়, যেহেতু তিনি এই তথ্যগুলো তার বিখ্যাত গ্রন্থ মাইক্রোগ্রাফিয়াতে বিস্তারিতভাবে চিত্র সহ লিপিবদ্ধ করেছিলেন, এজন্য তাকে কোষবিদ্যার জনকও বলা হয়। যদিও আধুনিক কোষবিদ্যার জনক সিপি সোয়ানসনকে বলা হচ্ছে। এরপর 1674 খ্রিস্টাব্দে হল্যান্ডের চশমা প্রস্তুতকারী বিজ্ঞানী অ্যান্টনি ভন লিয়েনহুক তিনি করলেন একটি ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করলেন। অর্থাৎ 270 গুণ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন একটি মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপ ছিল না, এটি ছিল 270 গুণ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন একটি মাইক্রোস্কোপ। ফলে হলো কি, কোষতাত্ত্বিকদের মধ্যে কোষ এর গঠন সম্পর্কে গবেষণা করার আগ্রহটা আরো গতিশীলতা লাভ করল। এরপর রবার্ট ব্রাউন তিনি 1833 খ্রিস্টাব্দে উদ্ভিদ কোষের মধ্যে নিউক্লিয়াসের উপস্থিতি লক্ষ্য করলেন এবং নিউক্লিয়াস নামকরণ করলেন। যদিও ফেলিক্স ফন্টানা তিনি প্রথমে নিউক্লিয়াসের উপস্থিতি লক্ষ্য করেছিলেন কোষের মধ্যে, কিন্তু তিনি নামকরণ করেন। পরবর্তীতে 1835 খ্রিস্টাব্দে ফেলিক্স ডুজার্টিন তিনি কোষ মধ্যস্থ কিছু থকথকে সজীব বস্তু উপস্থিতি লক্ষ্য করেছিলেন এবং এদের নাম দিয়েছিলেন সার্কো। তার পরবর্তী 1887, 88, 89 এখানে পার্কিনজি কোষের মধ্যস্থ সজীব বস্তুগুলোর নাম দিয়েছিলেন প্রোটোপ্লাজম। এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী কোষ সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করেছিলেন।
1931 সালে যখন দুজন জার্মান বিজ্ঞানী, একজন ম্যাক্স নর আর একজন আর্নেস্ট টাস্কার, ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করে ফেললেন, তখন কোষের অতি সূক্ষ্ম গঠন সম্পর্কে জানতে আর কারোর বাকি রইল না। এই ছিল কোষের সংক্ষিপ্ত ইতিকথা। অর্থাৎ কোষ ও এর গঠন সম্পর্কে জানতে বিজ্ঞানীরা সময় নিয়েছিল প্রায় 300টি বছর, আর সমস্ত পৃথিবীর মানুষকে অপেক্ষা করতে হয়েছিল 300টি বছর। তাহলে এই ধারণা থেকে আশা করছি তোমরা কোষ ও গঠন সম্পর্কে যে সংক্ষিপ্ত ইতিহাসটি বললাম, তোমরা একবার রিডিং করবে। আশা করি ইতিহাস সম্পর্কে আরো বিস্তারিত জানতে ও বলতে পারবে। এবার আসা যাক কোষের আকার। সকল কোষের আকার এক নয়। কোষের আকার বিভিন্ন হতে পারে। গোলাকার, দণ্ডাকার, সূত্রাকার, তারকাকার, ষড়ভুজাকৃতির, বহুভুজাকৃতির, বেলনাকৃতির, এমন বিভিন্ন আকারের কোষ থাকতে পারে। কারণ পৃথিবীতে অসংখ্য প্রজাতির জীব রয়েছে। সকল জীবের কোষের আকার একরকম হয় না। এমনকি একই প্রজাতির জীবের বিভিন্ন আকারে কোষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা কোষের আকার সম্পর্কে একটি ধারণা লাভ করতে পারবে। এবার কোষের আয়তন সম্পর্কে কিছু তথ্য তোমাদের তুলে ধরছি। কোষের সুনির্দিষ্ট কোনো আয়তন নেই, তবে সাধারণত 5 μm থেকে 15 μm পর্যন্ত কোষের আয়তন হতে পারে। একটি মানবদেহের সাধারণ কোষের আয়তন 10 μm এবং এর ওজন 1 ন্যানোগ্রাম হতে পারে। এরপর আসা যাক মানবদেহের জীবজগতের সবচেয়ে ক্ষুদ্রতম কোষটি। এটিকে মাইক্রোপ্লাজমা বলা হয়, যার পূর্ণরূপ হচ্ছে প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম, সংক্ষিপ্ত রূপ PPLO। এটি হচ্ছে ক্ষুদ্রতম কোষ। এর আয়তন হচ্ছে 0.1 μm। জীব জগতের সবচেয়ে বৃহৎ কোষটির নাম হচ্ছে উটপাখির ডিম। এটির আয়তন 170 গুণ 135 মিলিমিটার। মানবদের সবচেয়ে ক্ষুদ্রতম কোষটি হচ্ছে লিম্ফোসাইট, যার আয়তন 7.5। তাহলে মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষটির নাম হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। তোমরা জানো এটির দৈর্ঘ্য 90 সেন্টিমিটার থেকে 1 মিটার পর্যন্ত হতে পারে। মানবদেহের নিম্নাংশ থেকে পায়ের পাতা পর্যন্ত এটি বিস্তৃত। তাহলে কোষের আয়তন সম্পর্কে একটি ছোট্ট ধারণা তোমরা পেয়ে গেলে। প্রিয় শিক্ষার্থীরা, কোষের সংখ্যা। এবার কোষের সংখ্যা সুনির্দিষ্ট নয়। কিছু এককোষী জীব ছাড়া সকল নিম্ন শ্রেণীর বহুকোষী জীব এবং উচ্চ শ্রেণীর বহুকোষী জীব পর্যন্ত কোষের সংখ্যা কয়েকশো থেকে কয়েক হাজার, কয়েক হাজার থেকে কয়েক লক্ষ, কয়েক লক্ষ থেকে কয়েক কোটি পর্যন্ত হতে পারে। মানবদেহে কোষের পরিমাণ প্রায় 100 ট্রিলিয়নটি। যদি একটি উদাহরণ দিয়ে বলতে চাই, তাহলে একটি 7 পাউন্ড ওজনের নবজাতক শিশু দেহে কোষের সংখ্যা 10 টু দি পাওয়ার 12টি।
আবার প্রাপ্তবয়স্ক একজন 80 কেজি ওজনের মানব দেহের একটি কোষে প্রায় 6 লাখ কোটি থেকে 10 লাখ কোটি পর্যন্ত কোষ থাকে। তাহলে বোঝাই যায় যে পৃথিবীতে অসংখ্য প্রজাতির জীবে কোষের সংখ্যা কখনো নির্দিষ্ট নয়। এবার একটু হোয়াইট বোর্ডের দিকে আমরা আসি। এখানে আমি একটা আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ নিয়ে একটি রেখাচিত্র অঙ্কন করেছি, যেটা তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে আছে। একটি উদ্ভিদ কোষ হতে গেলে কি হতে থাকা লাগবে? কোষ প্রাচীর, প্রোটোপ্লাস্ট, দুটি অংশ। এই রেখাচিত্রটি তোমরা তোমাদের নোট বইতে লিখে দিও। প্রোটোপ্লাস্টের দুটি অংশ, সজীব বস্তু, নির্জীব বস্তু। সজীব বস্তু হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের আবার দুটি অংশ, তিনটি অংশ, কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। আর নির্জীব বস্তু হচ্ছে সঞ্চিত পদার্থ, হরিত পদার্থ, বর্জিত পদার্থ। সাইটোপ্লাজমকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, সাইটোসল, সাইটোপ্লাজম। নিউক্লিয়াসকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, নিউক্লিয়াস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন, ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়াস ইত্যাদি। আর সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো হচ্ছে উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিক থাকবে, প্রাণী কোষের ক্ষেত্রে সেটি থাকবে না। এখানে আছে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গোলজি বডি ইত্যাদি। হরিত বস্তুর মধ্যে আছে, আমরা দেখেছি, নেকটার, বিভিন্ন প্রকার এনজাইম। সঞ্চিত পদার্থের মধ্যে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট। বর্জিত পদার্থের মধ্যে বিভিন্ন প্রকার জৈবিক অ্যাসিড, গদ, উপাখ্যান এবং ট্যানিন ইত্যাদি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের কোষ ও এর গঠনের শিরোনামটি আলোচনার মাধ্যমে তোমরা বেশ কিছু তথ্য জানতে পেরেছ। আজকে ক্লাসের তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি বিদায় নিতে চাই। আগামীতে তোমাদের সাথে আবার দেখা হবে কোষ ও এর গঠন এই অধ্যায়ে অন্য কোনো পাঠ শিরোনাম। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো। খোদা হাফেজ।